আসসালামু আলাইকুম। ক্রেজি সায়েন্স ক্লাবের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ন্যারেশন। আজকে আমরা শিখব ন্যারেশন সম্পর্কে আলোচনা করব। মাত্র ৯টি রুলসের মাধ্যমে। আর আজকের পর আর ন্যারেশন নিয়ে কোনো সমস্যাই হবে না। সো আর কোনো কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল পাঠে চলে যাই। ন্যারেশন। প্রথমে আমরা ন্যারেশন সম্পর্কে কিছু বেসিক ধারণা নিয়ে নিব যে আসলে ন্যারেশনটা কি। ন্যারেশন হলো বর্ণনা বা উক্তি। বক্তা যাহা বলে তাই স্পিচ বা ন্যারেশন। বলতে ন্যারেশন হলো কোনো ব্যক্তি যা বলবে তাই হলো ন্যারেশন। এই ন্যারেশনকে দুই ভাগে ভাগ করা যায়, এক ডিরেক্ট ন্যারেশন আর একটি ইনডিরেক্ট ন্যারেশন। সো প্রথমে আমরা ডিরেক্ট ন্যারেশন সম্পর্কে জানবো। ডিরেক্ট ন্যারেশন, এখানে বক্তার কথার কোনো পরিবর্তন হবে না, বক্তা যা বলবে তাই সরাসরি বলা হবে, এইটা হলো ডিরেক্ট ন্যারেশন। আর ইনডিরেক্ট ন্যারেশন হলো বক্তার কথা দ্বিতীয় কোনো ব্যক্তি বলবে। বলতে এখানে বক্তা যেটা বলবে তা অন্য কোনো ব্যক্তি গিয়ে বলবে, সেটা হলো ইনডিরেক্ট ন্যারেশন। সো এই ডিরেক্ট এবং ইনডিরেক্ট ন্যারেশন আমরা বুঝতে পারলাম। এই ডিরেক্ট ন্যারেশনের আবার দুইটি অংশ আছে। যেমন এখানে একটি ডিরেক্ট ন্যারেশনের এক্সাম্পল দেওয়া হলো যে হি সেজ আই অ্যাম হ্যাপি। এখানে হি সেজ পর একটা কমা, তারপর ইনভার্টেড কমা শুরু হয়ে আই অ্যাম হ্যাপি, আবার ইনভার্টেড কমা শেষ। এখানে ডিরেক্ট ন্যারেশনের প্রথম কমার পদ আগে যে বাম পাশে, কমার বাম পাশে যে অংশটি আছে সেটি হবে রিপোর্টিং ভার্ব, এবং কমার ডান পাশে যে অংশটি আছে যেটা হলো ইনভার্টেড কমার ভিতরে, এইটা হলো রিপোর্টেড স্পিচ। এই হলো দুইটি অংশ, যে প্রথমটুকু হলো কমার আগে হলো রিপোর্টিং ভার্ব এবং ইনভার্টেড কমার ভিতরে হলো রিপোর্টেড স্পিচ। সো এখন আমরা এই ন্যারেশন সম্পর্কে কিছু রুলস জানবো, যেমন রুলস অফ চেঞ্জিং ন্যারেশন। আজকে আমরা শিখব সেন্টেন্স ন্যারেশন কিভাবে চেঞ্জ করতে হয়। সো আমরা প্রথম রুলসে যেটা দেখতে পাচ্ছি যে রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হয় না। বাট রিপোর্টেড ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচও পাস্ট টেন্স হবে। তাহলে এখানে যেটা বলা হয়েছে যে আমাদের রিপোর্টিং ভার্ব যেটা প্রথম অংশ, কমার প্রথম অংশটি যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয় তাহলে আমাদের কমার পরে বলতে ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকবে সেটাও আমাদের কোনো টেন্স পরিবর্তন হবে না। বলতে ওইটাও প্রেজেন্ট বা ফিউচার টেন্স যে টেন্সে থাকবে সেই টেন্সই করতে হবে। আর যদি এই প্রথম অংশ বলতে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি রিপোর্টিং ভার্ব হলো পাস্ট টেন্স, তাহলে আমরা এখানে কি করতে পারবো যে আই অ্যাম ইল, এখানে দেখা যাচ্ছে আই সেড, এইখানে সেডটা হলো পাস্ট টেন্স। তাহলে আমরা কি করতে পারবো, এই সেডটাকে যেহেতু পাস্ট টেন্স আছে তাহলে কি করতে হবে, আমাদের রিপোর্টিং ভার্ব যেহেতু পাস্ট টেন্স, রিপোর্টেড স্পিচও আমাদের পাস্ট টেন্সে করতে হবে। তার জন্য এখানে হি সেড দ্যাট হি ওয়াজ ইল আমরা লিখেছি। আরেকটা রুলস আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে ২ নম্বর রুলস হলো ডিরেক্ট ন্যারেশনের দুইটি অংশ যদি পাস্ট টেন্স হয়, বলতে প্রথম অংশ এই রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ দুইটাই যদি পাস্ট টেন্স হয় তাহলে কি করব আমরা, এখানে হলো যে দুইটাই যদি পাস্ট টেন্স হয় তাহলে পাস্ট টেন্সই করতে হবে, আমাদের যা থাকবে তাই করতে হবে। এবং তাহলে পাস্ট ইনডিফিনিট এর ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট করব এবং পাস্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করব। যে পাস্ট ইনডিফিনিট থাকলে আমরা পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট এবং পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করব। এখানে আবার একটি নোট আছে যে রিপোর্টিং ভার্ব স্পিচ যদি চিরন্তন সত্য হয় তাহলে কোনো পরিবর্তন হবে না। বলতে কোন ইউনিভার্সাল ট্রুথ যদি হয় তাহলে ওইটার কোনো টেন্স পরিবর্তন হবে না, যে টেন্সে থাকবে সেই টেন্সই করতে হবে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে দ্য টিচার সেড আল্লাহ ইজ ওয়ান, এটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ, আল্লাহ একজনই। সো এখানে দ্য টিচার সেড দ্যাট আল্লাহ ইজ ওয়ান বলতে এইখানে কোনো প্রকারের টেন্সের পরিবর্তন হয়নি। সো আমরা এটা বলতে পারবো যে রিপোর্টিং স্পিচ যদি ইউনিভার্সাল ট্রুথ হয় তাহলে কোনো পরিবর্তন হবে না। আবার রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে অবশ্যই রিপোর্টেড স্পিচ পাস্ট টেন্স করতে হবে। কিন্তু যদি ইউনিভার্সাল ট্রুথ হয় তাহলে সেটা ব্যতিক্রম হবে, এটার কোনো টেন্সের পরিবর্তন হবে না, যা থাকবে আমরা তাই বসিয়ে দিব।
তারপর আমরা যে থার্ড রুলসে যাই, থার্ড রুলসে হলো রিপোর্টেড স্পিচ এর পার্সন পরিবর্তন, বলতে আমরা পার্সন পরিবর্তন করব। ন্যারেশনের ক্ষেত্রে পার্সন পরিবর্তনটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আমাদের বেশিরভাগ স্টুডেন্টরাই যে ভুলটা করি যে পার্সন পরিবর্তন করতে পারি না, বা অনেক সময় ভুল হয়ে যায় যে কোন পার্সন থাকলে কি করব। সেটার জন্য একটা সহজ উপায় হলো ফার্স্ট পার্সন থাকলে ফার্স্ট প্লেস, সেকেন্ড পার্সন থাকলে সেকেন্ড প্লেস, আর থার্ড পার্সন হলে কোনো পরিবর্তন হবে না। থার্ড পার্সন কোনগুলো, যেমন নাম, কোনো কিছুর নাম, এগুলো হলো থার্ড পার্সন। তাহলে এই কোনো কিছুর নাম বা কোনো ব্যক্তির নাম হলো থার্ড পার্সন। এই নাম কোনো ব্যক্তির নাম থাকলে তার কোনো পরিবর্তন হবে না, বলতে ওই নামই থাকবে। আর ফার্স্ট পার্সন যেমন আই, উই ফার্স্ট পার্সন, ইউ থার্ড পার্সন, সেকেন্ড পার্সন। তাহলে এখানে আই যদি, এখানে দেখো একটা এক্সাম্পল, হি সেড টু মি, কমা ইনভার্টেড কমা শুরু আই বা ইউ, এখানে ফার্স্ট পার্সনের জন্য আই বা ইউ হলো সেকেন্ড পার্সন। আর হ্যাপি, তাহলে আই, এর ক্ষেত্রে কি বলছি, ফার্স্ট পার্সন হলে ফার্স্ট প্লেস। এখন ফার্স্ট প্লেসটা হলো এই রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বের ফার্স্ট প্লেস, বলতে রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে যে প্রথমে যে ইটা থাকবে, পার্সনটা থাকবে, সেটাই হবে ফার্স্ট প্লেস, এবং সেকেন্ড প্লেস হবে রিপোর্টিং ভার্বের শেষে। আর রিপোর্টিং ভার্বের শেষে কোনো যদি কিছু না থাকে তাহলে আমরা টুমি ধরে নেব, বলতে কোন এখানে যদি হি সেড যদি কমা থাকতো, টুমি না থাকতো, তাহলে এখানে আমরা ধরে নেব টুমি, বলতে এখানে মি থাকবে। সো এখানে ইউ হলো সেকেন্ড পার্সন, তাহলে সেকেন্ড পার্সন চলে যাবে সেকেন্ড প্লেসে। তাহলে কি হবে, হি টোল্ড মি দ্যাট, যদি ফার্স্ট পার্সন হয় তাহলে হি ফার্স্ট পার্সন ফার্স্ট প্লেস যাবে, এবং যদি ইউ হয় তাহলে ইউ যাবে সেকেন্ড প্লেস, তাহলে সেকেন্ড প্লেসে মি আছে, আর মি এর সাবজেক্টিভ ফর্ম হলো আই, তাহলে হি টোল্ড মি দ্যাট আই ওয়াজ হ্যাপি। তারপর আমরা ফোর্থ রুলসে চলে আসি, বলতে 4 নম্বর রুলসে বলা হয়েছে যে রিপোর্টিং ভার্ব কোনো টেন্স বা স্পিচ, কোন সেন্টেন্স, বলতে কোন টেন্সে আছে, এবং রিপোর্টিং ভার্বটি কোন টেন্সে এবং স্পিচ কোন সেন্টেন্সে আছে তা আগে নির্ণয় করতে হবে। দেন স্পিচ যে সেন্টেন্সেই থাকুক না কেন তাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে করতে হবে, বলতে আমাদের এখানে রিপোর্টিং ভার্ব এর যে কমার আগে কোন টেন্স আগে আগে সেটা দেখতে হবে, যে এটা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স না ফিউচার টেন্স। যদি প্রেজেন্ট বা ফিউচার থাকে তাহলে তো কোনো পরিবর্তন হবে না, আর যদি পাস্ট টেন্স থাকে তাহলে অবশ্যই আমাদের রিপোর্টেড ভার্ব বা পাস্ট টেন্স করতে হবে। আবার রিপোর্টেড স্পিচ, আমাদের রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হবে না। তাহলে যদি আবার রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচও পাস্ট টেন্সে করতে হবে। আবার খেয়াল রাখতে হবে এই রিপোর্টেড স্পিচ যদি কোন টেন্স সেন্টেন্সে আছে, বলতে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটিভ না ইন্টারগেটিভ, যে টেন্সই থাকুক না কেন যখন আমি সেটাকে ইনডাইরেক্ট করব তখন আমাদের সেটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে বানাতে হবে। এটা হলো আমাদের ফোর্থ রুলস। তাহলে 5 নম্বর রুলসে আমরা চলে আসি। 5 নম্বর রুলসে যেটা দেখা যাচ্ছে যে রিপোর্টিং ভার্ব সেন্টেন্সের যেখানেই থাকুক না কেন, রিপোর্টিং ভার্ব সেন্টেন্সের যেখানেই থাকুক না কেন তা সেন্টেন্সের প্রথমে আনতে হবে, এবং ইনভার্টেড কমার ভিতরে থাকলে, নাম থাকলে, ইনভার্টেড কমার ভিতরে নাম থাকলে তা অবজেক্ট হবে। তাহলে এখানে দেখা এক্সাম্পল হিসেবে যে জিজ্ঞেস হিমু উইল পাস, ইনভার্টেড কমা শেষ, কমা দিয়ে দ্য টিচার সেড, এখানে দেখতে পাচ্ছ যে রিপোর্টিং ভার্বটি শেষে দেওয়া আছে, কিন্তু যখন আমরা ইনডাইরেক্ট করব রিপোর্টিং ভার্বকে আমরা প্রথমে নিয়ে আসবো এবং রিপোর্টেড স্পিচকে আমরা পরবর্তীতে দেব। আবার এখানে বলছে যে আবার ইনভার্টেড কমার ভিতরে যদি নাম থাকে তাহলে তা অবজেক্ট হবে। অবজেক্ট বলতে রিপোর্টিং ভার্বের অবজেক্ট হবে। তাহলে দ্য টিচার সেড হিমু, এখানে অবজেক্ট, হিমুটা অবজেক্ট হয়ে গেছে, হিমু দ্যাট হি পাস, হি উড পাস, এইটাকে তারপর আমরা পরিবর্তন করে ফেলছি। তাহলে 6 নম্বর রুলসে আমরা যেটা দেখতে পাচ্ছি, রিপোর্টিং ভার্ব এর সাবজেক্ট ও অবজেক্ট না থাকলে, এখন রিপোর্টিং ভার্ব এর যদি সাবজেক্ট এবং অবজেক্ট কিছুই না থাকে, বলতে রিপোর্টিং ভার্ব না থাকলো শুধু রিপোর্টেড স্পিচ আছে, তাহলে আমরা সেটা ন্যারেশন কিভাবে করব? তখন আমরা এই লাইনটি আমাদের মনে রাখতে হবে যে দ্য স্পিকার সেড টু দ্য পারসন স্পোকেন টু, লিখতে হবে, বলতে দ্য স্পিকার সেড টু দ্য পারসন স্পোকেন টু দ্যাট হি ওয়াজ নাইস, বলতে এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছিল যে ইউ আর নাইস,
তাহলে রিপোর্টিং ভার্ব নাই, শুধু রিপোর্টেড স্পিচ আছে। তাহলে আমরা এটার কিভাবে নারেশন করব? তার জন্য আমাদের এটা লিখতে হবে দা স্পিকার সেড টু দা পারসন স্পোকেন টু দ্যাট হি ওয়াজ নাইস। আমরা নেক্সট রুলসে চলে যাই। 7 নাম্বার রুলসে আমরা দেখতে পাচ্ছি যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করলে এই শব্দগুলো পরিবর্তন হয়। বলতে ডিরেক্ট ন্যারেশন থেকে যখন আমি ইনডিরেক্ট ন্যারেশন করব, এই ন্যারেশনের ভিতর যদি এই শব্দগুলো থাকে তাহলে আমাদের এই শব্দগুলোকে পরিবর্তন করতে হবে। যেমন দিস থাকলে দ্যাট, বলতে এটা সহজ উপায় হলো কাছের জিনিসকে আমরা দূরে নিয়ে যাব। বলতে দিস এই, দ্যাট ওই, তাহলে কি কাছেকে আমরা দূরে বোঝাবো, বলতে কাছের জিনিসকে দূরে বোঝাবো। নাও এখন, দেন তখন, বলতে এখানে নাও বোঝালো যে এখন, এই সময়টা বোঝালো, কিন্তু যখন দেন বুঝাবে তখন কি হবে যে ওই তখন বুঝাচ্ছে, বলতে এখন না, অন্য কোনো সময়, বলতে দূরের কোনো সময়। তারপরে হেয়ার এখানে, দেয়ার ওই সেখানে, তাহলে কি বোঝালো যে কাছে থেকে দূরে বোঝাবে এই ন্যায় শব্দগুলো। যেমন কাম থাকলে গো, আসা যাওয়া, টুডে থাকলে দ্যাট ডে, দেন থাকলে দেন, টু নাইট থাকলে দ্যাট নাইট, এরকম টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে the day before the previous day, tonight বা last night থাকলে that night, next week থাকলে the following week, last week থাকলে the previous week, late থাকলে should বা might। এটার মধ্যে কিছু মনে রাখতে হবে যে late থাকলে should বা might হবে, এবং স্যার থাকলে respectfully। স্যার যদি কোথাও কোনো ডিরেক্ট ন্যারেশনে স্যার থাকে তাহলে ইনডিরেক্ট করার সময় অবশ্যই রেসপেক্টফুলি বা পলিটলি লিখতে হবে। আর মাস্ট থাকলে হ্যাড টু বা উড হ্যাভ বা মাস্ট, যে কোনো একটা। আর হোয়াট বা হাউ থাকলে ভেরি বা গ্রেট, হট এর ক্ষেত্রে ভেরি, হাউ এর ক্ষেত্রে গ্রেট। আর ইয়েস রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। সো আমরা এর পরবর্তী রুলসে চলে যাই, 8 নম্বর রুলসে। সেন্টেন্সের মধ্যে যদি বাই আল্লাহ, জব, গড, মাই লাইফ, মাই লাভ শব্দগুলো থাকে, সোয়ারিং বাই আল্লাহ, গড, জব, লাইফ, লাভ বসবে। বলতে বাই আল্লাহর পরিবর্তে সোয়ারিং বাই আল্লাহ, গডের পরিবর্তে, জবের পরিবর্তে গড, মাই লাইফের পরিবর্তে লাভ, আর মাই লাভের পরিবর্তে লাইফ বসবে। বলতে বাই আল্লাহ হি রিপ্লাইড আই উইল নট লিভ দিস হাউস, তাহলে সোয়ারিং বাই আল্লাহ, যখন বাই আল্লাহ বলবে তখন এই বাই আল্লাহর পরিবর্তে আমরা সোয়ারিং বাই আল্লাহ বলবো। তো সো বাই আল্লাহ বলছে, তাই ইনডিরেক্ট হবে সোয়ারিং বাই আল্লাহ হি রিপ্লাইড দ্যাট হি উড নট, উইল এর কারণে উড নট লিভ দিস হাউস বা দ্যাট হাউস। এবং রিপোর্টেড, নেক্সট রুলসে আমরা চলে আসি 9 নম্বর রুলসে। রিপোর্টেড স্পিচ এ কোনো ব্যক্তি প্রাণীকে মেনশন করলে বা বুঝালে, ফ্রেন্ড যেমন ফ্রেন্ড, ফাদার, সিস্টার, মাদার, ব্রাদার থাকলে প্রথম অংশে অ্যাড্রেসিং ডট ডট অবজেক্ট প্লাস এস প্লাস শব্দগুলো বসবে। যেমন হি সেড টু দেম ফ্রেন্ডস হেল্প মি, তাহলে এখানে অ্যাড্রেসিং দেম, এখানে দেম অবজেক্ট বলতে বুঝাইছে যে রিপোর্টিং ভার্বের যে অবজেক্টটা সেই অবজেক্টকে বুঝাইছে। তাহলে এখানে অ্যাড্রেসিং দেম অ্যাজ প্লাস শব্দগুলো, এখানে ফ্রেন্ড আছে তার জন্য ফ্রেন্ড, এখানে যদি থাকতো ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার তাই বসতো। তাহলে অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ড হি রিকোয়েস্টেড, এটি কিন্তু একটা অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্সের কারণে কি হলো, হি রিকোয়েস্টেড টু হেল্প হিম। সো আমরা এখানে এই 9টা রুলস থেকে যেগুলো শিখতে পারলাম বা যা শিখলাম, এখানে আমাদের কিছু একটা সমস্যা মনে হলো যে সেন্টেন্স বুঝবো কিভাবে, কোন সেন্টেন্সে কিভাবে থাকলে, যেমন এটা অপারেটিভ সেন্টেন্সের কারণে রিকোয়েস্ট বসলো, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের কারণে দ্যাট বসলো। তাহলে আমাদের এরকম একটা সফট তৈরি করেছি তোমাদের জন্য যে কোন সেন্টেন্স থাকলে কি হবে, তোমরা ইজিলি বুঝতে পারবে যে কোন সেন্টেন্সের আমরা চিনতে পারবো। এই সফটটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে কি থাকলে কোন সেন্টেন্স বা কোনটি দ্বারা কোন সেন্টেন্স বোঝাচ্ছে। সো দেখো এই যে সেন্টেন্স অনুসারে ন্যারেশন, বলতে টেন্স, কোন টেন্স থাকলে কোন ন্যারেশন, তাহলে অ্যাসার্টিভ থাকলে রিপোর্টিং ভার্বে সে এবং সেইড থাকবে অ্যাসার্টিভ সেন্টেন্সে, এবং কনজাংশন হিসেবে, এখন কনজাংশনটা বসে কোথায়, বসে হলো কমাটা উঠে কনজাংশন বসে, তাহলে কমার পরিবর্তে আমরা কি বসাবো দ্যাট। এবং ইন্টারগেটিভে যেটা থাকবে, ইন্টারগেটিভে থাকবে হলো আস্ক এবং আস্কড, আস্ক
এবং আস্কড ইন্টারোগেটিভ সেন্টেন্সে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স আস্ক এবং আস্কড থাকবে এবং কনজাংশন হিসেবে ইফ বসবে। ইফ বসবে কখন? যখন ডাব্লিউএস কোশ্চেন থাকবে না, এবং যখন ডাব্লিউএস কোশ্চেন থাকবে তখন ডাব্লিউএস কোশ্চেনই হবে, কোনো পরিবর্তন হবে না। আর ইম্পারেটিভ সেন্টেন্স কি হবে? রিপোর্টিং ভার্বে অর্ডারেড, রিকোয়েস্ট, বেগ, কমান্ড, ফরওয়ার্ড, উইশড, এগুলো হলো আদেশ, অনুরোধ। ইম্পারেটিভ সেন্টেন্স কি? আদেশ, অনুরোধ বুঝায়। তার জন্য ইম্পারেটিভ সেন্টেন্স অর্ডার, যখন কোনো কিছু অর্ডার দিবে তখন হলো মানে আদেশ করবে তখন অর্ডার বসবে। রিকোয়েস্ট হলো যখন কোনো কিছু অনুরোধ করবে, এরকম ফরওয়ার্ড, উইশড আশা করবে, তোমার থেকে কখন আশা করবে তখন বসবে হলো ইম্পারেটিভ সেন্টেন্স অর্ডার, রিকোয়েস্ট, বেগ। আর কনজাংশন হিসেবে বসবে টু অথবা দ্যাট। আর অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে উইশ। অপারেটিভ সেন্টেন্স আমরা অবশ্যই বুঝতে পারছি কি অপারেটিভ সেন্টেন্স হলো আশা বলতে প্রার্থনামূলক বাক্য। এই প্রার্থনামূলক বাক্য অবশ্যই কোনো কিছু চাইবে, উইশ, প্রে, ব্লেস, বেগ। তাহলে এই অপারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বে বসবে উইশ, প্রে, ব্লেস। আর কনজাংশন হিসেবে আমরা দ্যাট বসাবো। এবং এক্সক্লেমেটিভ সেন্টেন্স আমরা যেটা দেখতে পাচ্ছি যে এক্সক্লেমড উইথ জয়, সরো, ওয়ান্ডার, সারপ্রাইজড, এক্সক্লেমড, তারপর সরো। তাহলে এখানে দেখতে পাচ্ছি এক্সক্লেম উইথ জয়, যখন হলো এই কোনো কিছু খুশির খবর বোঝাবে তখন হবে এক্সক্লেম উইথ জয়। আর যখন কোনো খারাপ কথা বা খারাপ কোনো সংবাদ বোঝাবে তখন বোঝাবে এক্সক্লেম উইথ সরো। আর এক্সক্লেম উইথ ওয়ান্ডার বলতে যখন অবাক হয়ে যাবে তখন বোঝাবে এক্সক্লেম উইথ ওয়ান্ডার। আর কনজাংশন হিসেবে দেখ, তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে শুধুমাত্র ইন্টারোগেটিভের ক্ষেত্রে কনজাংশনটা পরিবর্তন হবে, আর সব ক্ষেত্রে দ্যাট বসবে। আর এই রিপোর্টিং ভার্বের সবগুলো আলাদা, বলতে অ্যাসার্টিভের জন্য আলাদা, ইন্টারোগেটিভের জন্য আমরা আলাদাভাবে চিনতে পারবো। ইম্পারেটিভের ক্ষেত্রে আমরা একটা কথা যে এই শব্দগুলো আমরা কিন্তু অবশ্যই কি করব? ইনডিরেক্টে লিখবো। ডিরেক্টে কিন্তু তোমার শব্দ দেখে চিনতে হবে, তোমাকে বলে দিবে না যে এটা কোন সেন্টেন্স। তোমাকে ডিরেক্টে তোমাকে আগেই সেটা মেনশন করতে হবে বা ইন্ডিকেট করতে হবে যে তুমি যে ন্যারেশনটা করছো বা সেই ন্যারেশনটা কোন সেন্টেন্সে সেটা আগে তুমি ইন্ডিকেট করে ওই মানে ইম্পারেটিভ সেন্টেন্স তুমি ধরতে পারলা যে ওইটা ইম্পারেটিভ সেন্টেন্স, তখন তুমি করবে কি ইম্পারেটিভ সেন্টেন্স যখন ধরতে পারবে তখন তুমি এই রিপোর্টিং ভার্বের জায়গায় অর্ডার, রিকোয়েস্ট বসাবা। এটা কিন্তু ইনডাইরেক্টের ক্ষেত্রে। এই ছকটা হলো কি ইনডাইরেক্ট সেন্টেন্স ন্যারেশনের ক্ষেত্রে কনজাংশন এবং রিপোর্টিং ভার্বে কি বসবে তা। আর ডিরেক্টে কিন্তু তোমাদের নিজেদের এটা সেন্টেন্স অনুমাফিক বা সেন্টেন্স অনুযায়ী সেটা মনে রাখতে হবে। আর এই বিষয়ে তোমাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং পরবর্তীতে তার সমাধান করে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বিষয় নিয়ে